হ্যালো ব্যান্ড মিউজিক লাভার্স, আপনাদের জন্য আবারও হাজির হলাম গ্রিন টিভির পর্দায় ঈদের বিশেষ আয়োজন নিয়ে ব্যান্ড বাজ। আমার সাথে আজকে চমৎকার একটি ব্যান্ড আছে, তবে এই ব্যান্ডটি একটু ব্যতিক্রম। সেই কেন ব্যতিক্রম সেই বিষয়ে একটু পরে আপনারা জানতে পারবেন। ব্যান্ডটার নাম হচ্ছে টর্চার গোর গ্রাইন্ডার। সো প্রথমে আমি পরিচিত হব ব্যান্ডমেটদের সাথে। আমার ডান পাশে আছে দীপ। দীপ আমার সাথে অনেক প্রায় আমরা মনে হয় একই সময় মিউজিক শুরু করেছিলাম নাকি দীপ? হ্যাঁ, মানে আমি তো নোয়াখালী থেকেই বাজানো শেখা শুরু করি, বাট আমি আপনাকে দেখি 2013 সালে। হ্যাঁ, আমি তখন থেকে আসলে রাফাবের সাথে যখন কাজ Right. করতাম তখন তুমি রাফাবের কাছে ড্রাম শিখতে আসতা। Right, হ্যাঁ। তো যাই হোক, প্রথমে আমি চাইবো যে তোমার ব্যান্ডমেটসদেরকে তুমি নিজে একটু ইন্ট্রোডিউস করো। ওকে, আমি ড্রাম বাজাই। আমার ব্যান্ডের নাম টর্চার গোর গ্রাইন্ডার। আমার ডান পাশে আছে আমার গিটারিস্ট রুম্মান আর মুন্না বল। আমার নাম হচ্ছে বুখারি, আই এম ফ্রম টর্চার গোর গ্রাইন্ডার। আর আমার সাথে যে আছে ও আমাদের গিটারিস্ট তৌকির খান জয়। ওকে, মোস্ট ওয়েলকাম টু আওয়ার শো ব্যান্ড বাজ। Thank you so তো much. হচ্ছে প্রথমে যেটা দিয়ে শুরু করবো, সবাই যেটা শুরু করে একটু হচ্ছে ফর্মালিটিস। এটা হচ্ছে ব্যান্ডের পেছনে যে ব্যান্ডের অরিজিন স্টোরি। সো হচ্ছে কিভাবে এই ব্যান্ডের প্ল্যান করা, আর হচ্ছে আমি যেটা বলছিলাম দর্শকদেরকে যে হচ্ছে কেন তোমরা ব্যতিক্রম। এই জনরাটা যতদূর জানি যে বাংলাদেশে শুধু তোমরাই এই জনরাটায় কাজ করো। সো সেটা নিয়ে যদি আমাদের সাথে কিছু একটু শেয়ার করো। প্রথমে এটা বলি যে আমার যে ভোকাল আছে ও আমাদের মানে এই টোটাল হিস্টোরিটা যদি ও বলে সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, শিওর। ওকে, থ্যাংক ইউ। আমাদের ফার্স্টে মানে আর্লিতে যে হচ্ছিল বিষয়টা ছিল, মানে আমার ছোটবেলার স্টার্টিংটা মানে হচ্ছিল যখন ছিল, মানে আমি একদিন হচ্ছে স্কুলে গেছি। স্কুলে মানে আমাদের একটা হচ্ছিল পয়লা বৈশাখের প্রোগ্রাম হচ্ছিল। তো ওই সময় টুকিটাকি গান টান শুনতাম। মানে ওই সময় মানে মাইন্ডটা মানে হচ্ছিল এরকম ছিল যে কোনো একটা জনরের উপরে মানে সেট ছিল না কি, আর মিউজিক করবো কিনা ওইটাও জানতাম না কি। জাস্ট মানে একটা হচ্ছিল রেগুলার হচ্ছিল আর কি হচ্ছিল লিসেনার্স। তো পয়লা বৈশাখের শোতে যাওয়ার পরে ওইখানে মাইলসের একটা গান চলতেছিল। গানটা হচ্ছে হায় জ্বালা জ্বালা জ্বালাই অন্তরে। তো আমি জাস্ট তাকায় দেখলাম যে মানে মানে পুরো ফুল মাঠ একদম পুরো হচ্ছিল ক্রাউড দিয়ে ভরা। তো সবাই এই মানে গানটাতে একই সাথে ভাইব করছে আর কি। তো আমি জাস্ট মানে বিষয়টা আমার মধ্যে এরকম ছিল যে লিরিক্সটা তো জ্বালা জ্বালা জ্বালাই অন্তরে, মানে এটা তো আসলে একটা সবাই দুঃখের এত গান, আনন্দ সবাই পাচ্ছে তো কেন? আনন্দ পাচ্ছে কেন। তখনই মানে আসলে স্টার্টিংটা ছিল যে এই ধরনের মিউজিক, রক মিউজিক, মেটাল মিউজিক আস্তে আস্তে করে আসা। তো আর্লি স্টেজে যে হচ্ছিল বিষয়টা ছিল, অনেক মেটাল ব্যান্ড যখন ঢাকাতে শোগুলো দেখলাম, আন্ডারগ্রাউন্ড শোগুলো। তো আমার মানে অলওয়েজ মানে আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম, মানে একটু হচ্ছিল ঘাবড়া ছিলাম যে মানে একটা জিনিস ভালো, বাট আমার আশেপাশের সবাই ওই জিনিসটা করতেছে, ওটা ভালো, বাট আমি ওটা করতে চাইতাম না। আমি অন্য একটা জিনিস Out of the box কিছু মানে করতে হবে এরকম আর কি। করার ইচ্ছা ছিল আর কি। তো ঢাকাতে ফার্স্টে আমার যে ব্যান্ড ছিল, অনেকগুলো ব্যান্ডই ছিল, মানে আর্লি স্টেজে ওগুলো ওই রকম না। ইম্পর্টেন্ট যেটা ছিল রসায়ন আর হচ্ছিল বায়ার ব্যান্ড। তো সেখানে কাজ করার পরে আমি চিন্তা করলাম যে মানে এমন একটা জনরা নিয়ে কাজ করব যেটা হচ্ছে নিউ জেনারেশন যেই হচ্ছে মানে যেদিকে যাচ্ছে ওইটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে। আর বাংলাদেশে ওইটা নাই যেটা আমি করলে বাইরের দেশে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো এই হচ্ছে মিউজিকের মাধ্যমে। তখন ওর সাথে কথা হওয়ার পরে মানে আমি হচ্ছে মিউজিশিয়ান খুঁজে পেতেছিলাম না, কারণ জনরাটা অনেক হার্ড। তো আমার এক ফ্রেন্ড ছিল আশফাক, ওর মাধ্যমে হচ্ছে মানে ও তো ছিলই আমার সাথে, আমি হচ্ছে ড্রামার পেতেছিলাম না। আর মানে আমার মাথায় ওই সময় ছিল যে ব্যান্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রামার আর কি, মানে দ্য পাওয়ার হাউস। দা পাওয়ার হাউস আর কি। তো ওর মাধ্যমে দীপকে পাই, দীপের সাথে হচ্ছিল কথা হয়, ইন্ট্রোডিউস মানে ইটি হয়। তারপরে ওর সাথে আমার একটা ছিল আর কি যে হচ্ছিল গিভ অ্যান্ড টেক আর কি। মানে ও এটা বাজাতে চাইতেছিল না হচ্ছিল ফার্স্টে, মানে আমি ওরে বলতেছিলাম আমি তোর ব্যান্ডে তো আসি, আমি তোর এখানে কাজ করব, বাট তোর আমার এই ব্যান্ডে কাজ করতে হবে। প্রজেক্ট ওয়াইজ আর কি। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছিল দীপের সাথে মানে এই যে মানে হচ্ছিল পরিচয়ের বিষয়টা দীপ একটু বল। আমি বলি শুদ্ধ ভাই, বিষয়টা হলো 2013 সাল ধানমন্ডির মানে লেকের চারের লেকের ওই পাশে। তো হয়েছে কি, আমার ডাকছে আশফাক যে দোস্ত এরকম একটু আমাদের একটা নতুন একটা ধরনের মিউজিক হবে, সো একটু আয় আমরা সবাই মিলে একটু আড্ডা দিই। সো প্রথম দিন সবার সাথে আমার আড্ডা হয়েছে, ওর সাথে আর দেখা হয়েছে, ওর সাথে দেখা হয়েছে। এখন টাইমটা আসছে যে আমরা কি জিনিস করব, কি গান করব, কি ধরনের জনরাটা করব সেটা আমরা শুনতে হবে। প্রথমে আমি শুনে, যেমন জয় ডিকশন বললো না মুন্না, যে আমরা ওকে মুন্না বলে ডাকি, যদি ওর অফিসিয়াল নেম বুখারি।
সো ওর রিয়াকশনটা ছিল যে আচ্ছা ও বাজাবে না, কিন্তু মুন্না বলছে যে ওকে ফাইন গিভ এন্ড টেক। কিন্তু আমার বিষয়টা হলো আমি তো ছোটবেলায় আমি তো নোয়াখালী থাকতে আমার ওই সিডি কালেকশন করার ইয়ে ছিল। সো শুনছি বাংলাদেশের মিউজিক নিয়ে, মানে একদম যদি শুরু থেকে ধরি জেমস ভাই, আইয়ুব বাচ্চু ভাই, মানে যা যা আছে আমাদের লিজেন্ডারি যা, আমি এরপরে মেটাল যা যা আছে আর্টসেল ওয়ারফেজ শোনা শুরু করছি। কিন্তু আমি যখন প্রথমে স্ল্যাম ডেথ মেটাল শুনি, আমার লিটারেলি আমার কাছে আমি কিচ্ছু বুঝি নাই, অনেস্টলি কিচ্ছু বুঝি না, এবং আমার কাছে মনে হয়েছে যে ওকে এটা কি আমি বাজাতে পারবো? তো ও আমাকে বলছে যে তুমি পারো। কোশ্চেন ছিল না যে ব্রো এখানে ভোকালটা কই? হ্যাঁ আর আমি কিচ্ছু বুঝতেছিলাম না। বলতেছিল ওর আমি ভালোভাবে ওর মানে একদিন মাত্র দেখা হয়েছে, ওর আমি বলছি যে তোকে আমি একটা গান পাঠাবো, তুমি এই গানটা শুনে মানে তুমি, ও ছিল বইলো যে তুমি আমাদের সাথে বাজাও কিনা। ও আমাকে ফোনে বলতেছে যে ভাই আমি তো আমার কাজিনদেরকে নিয়ে শুনছি গানটা, বাট এটার ভোকাল কই? তখন ওর আমি বলতেছি যে তুমি প্যাডে আসো, তোমার আমি কইরা দেখাবো যে এখানে ভোকাল আছে। তো তারপরে ভাই আমরা প্যাডে আসি, কারণ ধানমন্ডি 27 একটা প্যাড ছিল এক্স মিউজিক। এক্স মিউজিক, হ্যাঁ So, আমরাও জ্যাম করছি অনেক। ওই প্যাডটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কারণ এত সুন্দর প্লেসে ছিল যে আশেপাশে কোনো নয়েজ নেই, এমনি তো প্যাডটা পরিবেশ ছিল, পাঁচতলায় ছিল। পাঁচতলায় ছিল। সো আমরা ওইখানে গিয়ে মানে জ্যাম স্টার্ট করি। আমাদের টার্গেটটা ছিল যে আমরা যেই জনরা করব সেই জনরা প্রপার শুনে আমরা বাজানোর চেষ্টা। তো আমার টার্গেটটা ছিল যে যে ড্রাম লাইনটা হচ্ছে সেই ড্রাম লাইনটা ভালোভাবে তোলা। সো আমরা নিজেরা এক্সপ্লোর করা শুরু করি। তারপরে অনেক মানে আরো অনেক বিষয়, যে আমরা প্যাডের ভিডিও আপলোড করে মানুষ থেকে গালিগালাজ খাইছি, মিউজিশিয়ানরা আমাদের গালিগালাজ করছে, অনেক অপমান করছে। হচ্ছিল একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে ওই সময় সিনারিওটা যেটা ছিল তখন বাংলাদেশে মানে হচ্ছিল প্রচুর পরিমাণ ওল্ড স্কুল থ্র্যাশ হেভি, এটা সবসময় বাংলাদেশ এটার জন্য অনেক বেশি প্রসিদ্ধ। তো আমাদের বিষয়টা লাইক এরকম ছিল যে মানুষ যখন প্রথম আগুন আবিষ্কার করে তখন আমরা PS5 নিয়ে আসছি যে ব্রো চল আমরা গেম খেলি, মানে লাইক সবাই ছিল যে ব্রো হোয়াট দ্য ফাক, এইটা এইভাবে না বললে না, না, একটু পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে আমার জন্য। যাই হোক, কোনো personal, পৃথিবীর সব জায়গায় নতুন নতুন জিনিস আবিষ্কার হয়। আপনি 2005 সালে যে এরা ইউজ করছেন এমনকি সেটা ইউজ করেন না। তাইলে তো এরকম না মানে রাগ করলা? না রাগ করি না। তো আর কি তারপরে আস্তে আস্তে করে আমরা মানে আমাদের যে হচ্ছিল বাংলাদেশ সিনারিওতে ও যেটা বল অনেক স্ট্রাগল ছিল, তখন আমরা একটা জিনিস চিন্তা করলাম যে আমরা যে একটা ভালো জিনিস করতেছি বাট এইটার যে একটা বাইরের দেশে যে একটা গুড ইম্প্যাক্ট আছে, এইটা দেশের মানুষ কিংবা দেশের সিনে হচ্ছিল বোঝাইতে হইলে আমাদের দেশের বাইরে যেতে হবে। তো আমরা ফার্স্ট ইন্ডিয়াতে যাই, ফার্স্ট শো করি আমরা হচ্ছে প্রথম সিঙ্গেল রিলিজ দেওয়ার পরে হ্যাঁ। 2015 সালে ফার্স্টে আমাদের সিঙ্গেল রিলিজ হয়। মগজে করবো। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা পিচ করি বাইরের দেশের অর্গানাইজারদেরকে। কিছু কমিউনিটি আছে, যেমন বরপেটা রোড মেটাল ফেস্ট, শিলং রোড, এরকম ধরনের এক্সট্রিম মেটাল কমিউনিটি আছে। ওদের কাছে আমরা পিচ করা শুরু করি, ওরা বলছে ঠিক আছে তোমরা আসো। দেন আমাদের টার্গেটটা থাকে যে আচ্ছা ঠিক আছে পাসপোর্ট করতে হবে, ভিসা নিতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। আমাদের তখন এত বেশি গিয়ার ছিল না, আমার প্যাডেল আর ওর একটা গিটার। আমাদের তখন বেসিস ছিল, আনফরচুনেটলি সে অ্যালবাম রিলিজ করার আগেই সম্ভবত রাকিব ছিল। টাইপ ছিল। বাট মজার বিষয় হচ্ছে যে আমরা যখন ফার্স্টে যাই ইন্ডিয়াতে, আমাদের কোনো হচ্ছিল বেসিস ছিল না, তখন আমরা হচ্ছিল 3 ম্যান সেটআপ। আমরা মানে যে কটা মানে হচ্ছিল ব্যাঙ্গালোর, তারপর হচ্ছিল কলকাতা, মেঘালয়, এগুলাতে কিন্তু আমাদের বেসিস ছিল না, আমরা হচ্ছিল 3 ম্যান ছিলাম। মানে আমাদের একটা জিনিস সবসময় ছিল যে কোন একটা কিছুর জন্য ব্যান্ডটা আমরা বন্ধ করে রাখবো না, আমরা যেটা করতেছি এটা আমরা করেই ছাড়বো। ওই যে বললাম সিনারিওর যে সিনের বিষয়টা, বাইরে শো করার পরে যখন আমরা দেশে ফিরি পার্সপেক্টিভ মানে হচ্ছে একেবারেই চেঞ্জ হয়ে গেছে, তখন সবাই জিনিসগুলো বুঝতে পারছে। তো ভাই মজার বিষয় হচ্ছে 2013 সালে ব্যান্ড ফর্ম, 13 শেষ থেকে 14 পুরোটা আমরা প্র্যাকটিস করে আমাদেরকে গোছাইনি। 2015 সালে আমরা ফার্স্ট আমাদের সিঙ্গেলটা রিলিজ করি মগজে গর্ভপাত। 2016 সালে আমাদের একটা সিঙ্গেল রিলিজ করি। তারপরে 2017-এর মধ্যে আমরা ফুল লেন্থ অ্যালবাম 10টা গান আমরা টোটাল আমরা প্রিপেয়ার করে আমরা রিলিজ করি। 17-এর আগে আমাদের যে বেসিস ছিল অভি, সে বেসিক্যালি ব্যান্ড ছেড়ে দিছে। তাই আমরা ওকে ছাড়াই আমাদের গিটারিস্ট আমাদের জয় ও নিজের বেস টেক দিয়ে হচ্ছে আমাদের তোমার সবগুলো গান রিলিজ। দেন হচ্ছে আমরা বাইরের শোয়ের জন্য আমরা পিচ করি। তো প্রথম আমরা 2017 সালেই আগরতলাতে শো করতে যাই। সো আগরতলাতে শো করতে যে আমাদের যেটা সবচেয়ে লাভ হয়েছে, ওইখানে ব্যান্ড ছিল আপনার হচ্ছে শিলং থেকে ব্যান্ড ছিল, তারপরে নেপাল থেকে ছিল, ইভেন ব্যাঙ্গালোর থেকে ছিল। ব্যান্ড ফেস্ট ছিল বেসিক্যালি। হ্যাঁ, ব্যান্ড ফেস্ট ছিল। তো ওরা আমাদেরকে দেখে শিলংয়ে ইনভাইট করছে। তো আমরা পরে তার পরের বছরে আমরা শিলং যাই। এরকম করতে করতে 16, 17, 18,
19 পর্যন্ত আমরা আগরতলা, শিলং, কলকাতা, ব্যাঙ্গালোর, বরপেটা মানে আসাম, এই 5টা জায়গায় আমরা অলরেডি শো করে ফেলি। দেন আসছে করোনা। সো করোনার পরে যেটা হয়েছে, আমরা আমাদের লোকালে আমরা যে শোগুলো অর্গানাইজ হয় সেগুলো আমরা পারফর্ম করা শুরু করি। 2025-এ এসে দেন আমাদের ফার্স্ট সিঙ্গেল, সেকেন্ড অ্যালবামের যদি ধরি, বাট যেটা সেকেন্ড অ্যালবামে যাবে না, জাস্ট ফার্স্ট সিঙ্গেলটা আমরা রিলিজ করি, ইন দ্য স্ল্যাম অন দ্য গ্যাং, যেটা আমাদের মিউজিক ভিডিও আপনার ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো দিস ইজ দ্য টাইম লাইন আমাদের, লং ওয়ে টু গো। ওকে, অনেক জোস একটা জার্নি। এখন কিছু কোয়েশ্চেন করব, এটা হচ্ছে তোমরা লাইভ শো করে হচ্ছে, যেটা হচ্ছে আমরা যারা ব্যান্ড মিউজিক করি এটা সবার জন্যই কমন। প্রথম শোতে কত টাকা পেয়েছিলে সেটা আমাদের সাথে শেয়ার করো। ফার্স্ট আমার শোতে মনে পেমেন্ট হয় কত ও ছিল? আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। লাইভ শো করে ফার্স্ট শোতে আমাদের কাছে টাকা চাইছিল, বাট আমরা টাকা দেই নাই। আচ্ছা, আমাদের সাথে শোটা কি করছো? হ্যাঁ করছি, আচ্ছা, আমরা টাকা দেই নাই, বাট আমরা ওদের সাথে ডিল করছিলাম যে আমরা ক্রাউড নিয়ে আসবো। ওকে, কারণ আমাদের একটা ভালো বিষয় ছিল হচ্ছে আর্লি থেকেই আমাদের সাথে সবসময় কিছু না কিছু ভালো মনের মানুষ থাকতো, যারা আমাদের যারা support করতো, নতুন মিউজিককে। এখনো করে, যাদের জন্য আমরা এই পর্যন্ত আসা আর কি। ওকে। তো হচ্ছে ফ্যামিলি সাপোর্টের কথা যদি বলি, ব্যান্ড মিউজিক করতে গেলে যেই জিনিসটা অনেক বড় একটা বিষয়, ফ্যামিলি সাপোর্ট। একে তো হচ্ছে যেই জনরায় মিউজিক করছিলে সেটা তো বললে যে মানে আমাদের চারপাশ থেকে আসলে ওইরকম একটা সাপোর্ট আসেনি। সেই ক্ষেত্রে বলবো যে ফ্যামিলি কিরকম সাপোর্ট করেছে বা এখন কেমন করে? আই এম ব্লেসিং, ওকে, এক কথায়। আদার্স? অনেক ভালো সাপোর্ট করে। একটা ছোট্ট এখানে গল্প বলি। আর রিসেন্টলি আমরা লোকিতে বাজিয়েছি 12 তারিখ। তো ও আমার সাথে আমার বাসায় রাত্রেবেলা আমরা যখন ব্যাক করি, তো আমার মা গেট খুলে ওরে বলতেছে যে এত কষ্ট কেন করতেছিস? ও বলতেছে কিছু টাকার জন্যই তো করতেছি। আম্মু অনেক খুশি হয়েছে যে না তোমরা তাহলে ওকে মানিকেও পাচ্ছ, এরকম একটা এত বছর পরে বুঝতে পারলো যে আমরা কিছু টাকা পাই এখন। আচ্ছা আচ্ছা। আর আমার বিষয়টা হয়েছে যে এরকম, আমি হচ্ছিল করোনার পরে ও হচ্ছে হলো রবীন্দ্র ভারতে হচ্ছিল চলে গেছিল ওর ইসের জন্য, হ্যাঁ ইয়ের জন্য, মাস্টারের জন্য। আর ওরও কিছু ঝামেলা ঝামেলা ছিল, তারপরে আরো অনেক ঝামেলা ঝামেলা। তো সবকিছু নিয়ে আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম। মানে ওরা কিন্তু সবাই অন্য অন্য ব্যান্ডে বাজায়, বাট আমি একমাত্র এই ব্যান্ডের মেম্বার যে অন্য কোনো ব্যান্ডে বাজাই না। ওগুলা just ওকে, আমার সাথে একটা মিল আছে। তো তো আমি time মানে vocalist এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মানে হচ্ছিল ওদেরকে এই বিষয়ে জানি না, মানে বাসায় আমার আম্মু এই জিনিসটা বুঝতে পারতো যে আমি মনে হয় এখন মিউজিকটা ওইভাবে আর করবো না। তখন আম্মু আমাকে বলছিল যে তুই যদি এখন মিউজিকটা মানে এই ব্যান্ডটা যদি তুই ছেড়ে দেস, তাহলে তুই তোর এই যে 10 বছরে যা হারাইছিস তোর আমও যাবে, তোর ছালাও যাবে, তুই জাস্ট একটু ধৈর্য ধরে। Great. মানে আমাদের ফ্যামিলি থেকে আমরা অনেক কখনোই অনেক এটা একটা ব্লেসিং। আমার মনে হয় না হয় মানে যদি এটা না হইতো মানে এতদূর পর্যন্ত এটা আশা হইতো না। তাহলে আমি আশা করছি ফ্যামিলি দেখছে অনুষ্ঠানটা, তো হচ্ছে হ্যাঁ অবশ্যই। সবার ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে আমার support করার মূলত জন্য। আমার বাবা, আমার মা, আমার বোন, আমার হচ্ছিল গার্লফ্রেন্ড, মানে যারা আছে সবাই মানে অনেক Great. আমার ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট করেছে। নাহলে হচ্ছে কি এই জনরা, আমার আব্বু আম্মু আমার মানে মিউজিকগুলো দেখে, আমি বাসায় প্র্যাকটিস করতে থাকি, সারা রাত বাজাই, তো কখনো আর কি কমপ্লেইন করে না। এসে জাস্ট বলে যে হচ্ছে কি করতেছিস, কিছু তো বুঝি না, বাট কখনো বলে না যে না এগুলো করবি করিস না। না আর কি। হ্যাঁ, বারবার মানে আমাদের লোকের always- সাথে কিন্তু ওর always আম্মু support মানে শোতে যাওয়ার আগে মানে আমরা হচ্ছিল জ্যাম ট্যাম করবো, তো আমরা হচ্ছিল আগে আগে চলে আসছি হচ্ছিল দ্বীপের বাসায়। আমাদের হেডকোয়ার্টার হচ্ছিল দ্বীপের বাসা আর কি, মগবাজার। এখানে আমাদের স্টুডিও, এখানে আমাদের সবকিছু। তো ওই দিন দেখলাম যে ও আন্টির থেকে খিচুড়ি, গরুর মাংস, এগুলা আরে, মুরগির মাংস, Except me. হ্যাঁ ওর জন্য মুরগির মাংস এগুলা হচ্ছে আচ্ছা। বাসায় নিয়ে আসছে। মানে এই আর কি, মানে আমরা ওনাদের জন্যই মানে আসি আর কি, বেঁচে আছি। ওকে, এবার একটু ভিন্ন টপিকে যাই। সেটা হচ্ছে ব্যান্ডের মেম্বারসদের মধ্যে হিডেন ট্যালেন্ট, মানে হচ্ছে থাকে না যে ও শুধু ভোকালিস্টই না, ও আরো কিছু কাজ করে, বা ও শুধু গিটারিস্ট না, ও হয়তো আরো অন্য কিছু পারে। তুমি শুধু ড্রামার না, তুমি হয়তো গিটার বাজাইতে পারো। এটা অন্যান্য মেম্বার আর কি কি প্লে করতে পারো? বা আচ্ছা, রুম্মান আগে কি বল। আছে? না আমি জাস্ট গিটারই বাজাই। Just আসলে guitar? আমার অন্য কোনো ট্যালেন্ট হিডেন ট্যালেন্ট নাই, একটাই ট্যালেন্ট। হ্যাঁ একটাই, মানে Okay. গিটার বাজাই, ইভেন গাইতেও দীপ? পারি না। আচ্ছা, আমি ছোটবেলা থেকে নাচ দিয়ে শুরু করি। সো আমার বলো কি? হ্যাঁ, আমার প্রথম কম্পিটিশন বাংলাদেশ বিটিভিতে নতুন কুড়ি কম্পিটিশন 2005-এ। আমি সাধারণ নৃত্য, লোকনৃত্যতে আমি একদম জাতীয় পর্যায়ে যাই। তারপরে 2006 জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সারা বাংলাদেশে আমি গোল্ড মেডেল পাই। Oh 6, my 7, God. 8, 9, 10। সো Great, সাধারণ এটা তো লোক জানতামই না। ভরতনাট্যম। এটা আমার শুরু হয় নাচ দিয়ে, কারণ ফ্যামিলি Great, সাংস্কৃতিক রিলেটেড, বাড়িতে দুর্গাপূজা হয়।
সো বাবা আমাকে এই দিয়ে শুরু করে, যেটা আমার কাছে সবচেয়ে ব্লেসিং, যে আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতে পূজা হয়, দেখছি ঢাক বাজে, ওই ঢাকের তাল শুনে আমার ভিতরে রিদম বোঝার ব্যাপারটা আমার নিজে তৈরি হয়। তারপরে নাচ করতে আমার খুব সুবিধা। আমি ছোটোবেলায় দেখতাম 2004 সালে যে বিটিভিতে প্রোগ্রাম হচ্ছে, আমি বাবারে বলছি যে আচ্ছা ঠিক আছে আমি এখানে যাইতে চাই। তো বাবা বলছে যে ঠিক আছে তোমার প্র্যাকটিস করতে হবে, তোমাকে আমি স্পেস করে দিচ্ছি। And ওইটা আমি true হইছে। এক বছরের প্র্যাকটিস করে আমি জাস্ট আই স্টার্টেড। গ্রেট গ্রেট, এটা জেনে আমারও খুব ভালো লাগলো। ব্রো, আমি ব্রো মানে মানে শুধু গানই গাইতে পারি, গ্রোল করতে পারি, গান গাইতে পারি, আর হচ্ছিল ফুটবল খেলতে পারি খুব ভালো এখন। ওকে নাইস। এটা গিটারিস্ট। ওকে, আমার পড়াশোনা মিউজিকের উপরে, তো আমি গিটার, দোতারা, উকুলেলে, ম্যান্ডোলিন, ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারি, টুকটাক তবলাও বাজাইতে পারি আর কি। জোস জোস, গ্রেট। আশা করবো যে আরো ভিন্নধর্মী কিছু আমরা পাবো, যেহেতু এই জিনিসগুলো আছে। দীপ, তুমি কিন্তু চাইলে একটা, যদি ধরো 6 ফিট আন্ডারের সাথে তুমি একটা ডান্স করলা, এটা কিন্তু খারাপ হয় না। মানে আমি এরকম করছি, সো মানে আমার যদিও এই ধরনের মেটাল গানগুলোতে তো আসলে অবশ্যই হেড ব্যাংটাই হচ্ছে ডান্স। হ্যাঁ, আর রিদম সেকশন একসাথে ব্লেন্ড হলে তো আরো ভালো লাগে। আমি অনেক এনজয় করি বিষয়গুলো। ওকে, আমরা এখন এই পর্যায়ে একটা বিরতি নিব। বিরতির পর আবারও দেখা হচ্ছে ব্যান্ড বাজে। বিরতির পর আবারও ফিরে আসলাম আমরা ব্যান্ড বাজে। আমাদের সাথে আছে টর্চার গোর গ্রাইন্ডার। সো হচ্ছে এখন আমরা খুব মজার একটি এপিসোডে যাব, সেটা হচ্ছে, তার আগে আমি একটু একটা জিনিস জানতে চাই চারজনের কাছেই। আমাদের প্রত্যেকের, আমরা যখন মিউজিক করি আমাদের কিন্তু একজন করে আইডল থাকে বা কাউকে আমরা ফলো করি। সো সবার জন্য আপনার বাংলাদেশে কে আইডল এবং দেশের বাইরে কে আইডল, এটা জানতে চাইবো। দীপকে দিয়ে শুরু করি। দীপ। ভাই একজনের নাম তো বলতে পারবো না, তবে আমার ড্রামিং এর পিছনে যদি আমি বাংলাদেশে ফলো করি বা করছি, এবং মানে ইভেন তখন আমার কাছে ড্রাম ছিল না বাসায়, So আমি সাজুবের ড্রামিং শুনে সব সময় আমি জাস্ট বাসায় বাজাতাম, আর বাবা আমার মানে বাসার সামনে দিয়ে যাইতো আর জানলা দিয়ে তাকাইতো, বলতো। তারপরে ওনারা যখন ফ্রেন্ডস আড্ডা মারতো, আমার ছেলে না কি জিনিসটা বাজায়, কারণ সবসময় দেখে আসছে নাচ করতেছি, হাতে পায়ে কি জিনিসটা বাজাইতেছে, কারণ তখন অন্য সময় অ্যালবামের অন্য সময় গানগুলো তুলতেছিলাম। সো সাজু ভাইয়ের ড্রামিং আমার কাছে কেন এরকম, কারণ উনি ওই যে পকেট, তারপর গ্যাপ সবগুলো ফিল। সো বাংলাদেশে উনি, আর যদি বাইরে হিসাব করলে, কারণ আমি আসলে একজনকে ফলো করি না বাইরে, মানে পার্ট বাই পার্ট যে ড্রামারকে ভালো লাগছে, যার প্লেইং আমার কাছে মনে হয়েছে যে না এখন কে আইডল, এটা জানলেই হবে। এটা অনেক টাফ। না, একজন যে ডু অর ডাই সিচুয়েশন, একজন। ভাই এখনো পর্যন্ত আইডল ক্রিস অ্যাডলার ভাই। ওকে, এই যে টি-শার্ট পরে আছে। ওকে ব্রো। আমিও বলবো হচ্ছে যে আসলে আর্সেল থেকে শুরু। আর্সেল না হলে গিটারে কে? লিঙ্কন দা। ওকে, ডেফিনেটলি, মানে দেশের হচ্ছে বাইরে? গিয়ে উনি না থাকলে আসলে গিটার বাজানোই শুরু হতো না। দেশের বাইরে এখন হলে বলবো, আমি নতুন হচ্ছে গিয়ে পেরিফেরি শুনতেছি প্রচুর। সো আমি বলবো মার্ক হলকম, পেরিফেরি গিটারিস্ট, এখন মানে প্রচুর আইডল। ওকে ব্রো, সেম কোশ্চেন ফর ইউ গাইস। আমার হচ্ছে মানে স্টার্টিং এ ছিল রেন্ডি ব্লাড ফ্রম ল্যাম্বগড, তারপরে হচ্ছে ফিল বুজম্যান, ও হচ্ছে হোয়াটসঅ্যাপের ভোকাল। দেশে দেশে যেহেতু জনরাটা আর কেউ করে না, বাট তারপরে বলবো দেশে একদম সলিড দুজনের নাম বলবো। একজন হচ্ছে হলো সেভেরদেমিশার সখী ভাই, আরেকজন হচ্ছে এখনো আমাদের সাথে, মানে কয়দিন আগেও আমাদের শোতে আসছিল, ও ছিল অ্যান্টন ভাই। অ্যান্টন ভাইয়ের ভোকাল আমার ভালো লাগে। ফ্রম ভোকাল ছিল, আর ওনার একটা ব্যান্ড ছিল নাফরমান। হ্যাঁ, অনি হচ্ছে ওই ব্যান্ডের বেসিস্ট ছিল। রাইট, হ্যাঁ। অনি আমাদের সাথেও প্রায় 1 বছর ও আচ্ছা। প্লে করছে। যে ব্রো, গিটার। আমার বাংলাদেশের দুইজন মানুষের কথা বলবো, আশফাক হোসেন শাওন, সাউন্ড ভাই স্যাটানিক, আর হচ্ছে এরশাদ জামান আরসাল। গ্রেট গ্রেট। আর বাইরে যদি বলি, আমার ইচ্ছা ছিল মেবি সোলো গিটারিস্ট হওয়ার, কিন্তু আমার ব্যান্ড আমাকে কেটে দিছে, সোলো নাই কোনো। ওকে, সো বাট বাইরে আমার খুব পছন্দের মধ্যে আসলে মার্টি ফ্রেডম্যান একজন। ওকে, অসম। ওয়ার্ল্ডে এমন অনেক ব্যান্ড আছে যাদের সলো নাই, যেমন র্যামস্টেইন। তো এখন যেটা করব, এখন আমরা একটা গেমে ঢুকে যাব। এই গেম সেগমেন্টটা হচ্ছে গেজ দ্য ইমোজি। এটা হচ্ছে, আমি রুলসটা বলে দিই, খুবই ইজি। আমি কিছু ইমোজিতে, মানে ইমোজির মাধ্যমে মানে কিছু ছবি দেখাবো, যেটা দিয়ে হচ্ছে কোনো ব্যান্ড, কোনো প্লেসের নাম হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে
হিন্টস দিব, তো এটা দিয়ে বলতে হবে যে হচ্ছে ওই লোকেশনটার নাম কি বা ওই ব্যান্ডটার নাম কি। ম্যাক্সিমাম লোকেশন মনে হয় একটা বা দুইটা আছে, তো বাকিগুলো কিন্তু যতদূর আমি জানি সব ব্যান্ড বা আর্টিস্ট। সো হচ্ছে এটা সবাইকে গেস করে বলতে হবে। সো এটা খুবই একটা মজার একটা পার্ট হবে। সো লেটস সি কি হয়। আমাদের প্রথম ছবি চলে আসছে স্ক্রিনে, এটা বলতে হবে এটা একটা লোকেশনের নাম। এই লোকেশনটার কথাই আমি বলছিলাম দ্বীপকে, কারণ দ্বীপের বাসা যেহেতু নোয়াখালী, আর যাওয়ার সময় এই লোকেশনটা পড়ে। সো গেস দ্য প্লেস। ওকে, এইটা এই লোকটাকে আগে সেটা, এটা কি বাপ্পি লাহিড়ী? না এটা দাউদ ইব্রাহিম, ওকে ভাই, আচ্ছা ইন্টারন্যাশনাল ডন। আচ্ছা, এটা কি দাউদকান্দি প্লেসের নাম? ইয়েস রাইট। ওকে, আমার মনে হয় আমি সহজ করে দিছি, একদম, আসলেই, নামটা না আসলেই। বললে আসলে হতো না। তো যাই হোক, আমরা আরো যাই, আমরা আমাদের পরের ছবিটায় চলে যাই। গেস দ্য ব্যান্ড। কেন ওকে, বিগ হ্যান্ড Okay, ফর okay. রুমান। সো ও যে আপনাকে? ক্যামেল শুনে এর পরের ব্যান্ডটা, এটা হচ্ছে না দেখেই বলা উচিত। এটা Bullet from a Valentine। or Guns N' Roses? রোমান। আচ্ছা, যে আগে অ্যানসার দিবে, আমরা একটা কাজ করতে পারি, কে সবচেয়ে বেশি অ্যানসার দিল এটা আমরা হচ্ছে কাউন্ট করব। রোমান কিন্তু আগে আছে, তুমি আমি হচ্ছে দুইটা। একটা। একটা? আচ্ছা, রোমান ক্যামেল এন্ড গানস এন্ড রোজেস Okay, বলে okay, আগে okay, গেছে okay, সবার চেয়ে। ওকে প্লিজ নেক্সট। 5 finger death punch। ওকে, এটা কি সহজ হয়ে গেল নাকি তোমাদের জন্য বলে সহজ হলো? না, মেটাল ব্যান্ড। আচ্ছা, কি দেখে বুঝলা আর কি? এই যে 5 finger আর death punch। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। দীপ আর রোমান সেম লেভেলে আছে। আমরা পরের ছবিটায় যাব। গেস দ্য ব্যান্ড। এটা কি ভাঙার? অল্টার বেস সামথিং। ইয়েস, একটা পয়েন্ট পেয়ে গেছে। তো আমরা পরের ছবিটায় যাব। গেস দ্য ব্যান্ড। অ্যাকচুয়ালি সুইসাইডাল পাম্পকিন। সুইসাইডাল? নো ওকে, নো। But pumpkin এর সাথে ওকে, আমি কি হিন্টস দিব? না, তোমরা অনেক বেশি পারতেছো, হিন্টস দেওয়া যাবে না। এই হিন্টস বেশি দিয়ে দিচ্ছি। আমি চাই যে দুই একটা একদম পারবা না। সো আই গেস এইটা পারবা না, তারপর হিন্টস দিব, দেখি আরো কিছুক্ষণ দেখি। পাম্পকিন সহ কিছু। ইয়েস, পাম্পকিন রিলেটেড। হ্যাঁ, মানে at least নামের মধ্যে পাম্পকিন আছে। ইন্ডি ব্যান্ড হলে আর পারবো না। নামের মধ্যে পাম্পকিন হবে কেন? ইও হইতে পারে, মানে তাদের মাসকট অর সামথিং, বা এটা রিলেটেড, পাম্পকিনটা রিলেটেড এটার সাথে, ওদের নামের সাথে রিলেটেড। আচ্ছা, আমার একটা Pumpkin band-এর কিসের নাম সাথে মাথায় relate? আসতেছে কিন্তু বলে ফেলো, না মানে মাইনাস মার্কিং নামটা নাই, বলো। নামটা মাথায় আসতেছে না, কিন্তু মানে আচ্ছা, আর লোগোটা মাথায় আসতেছে। এই পাম্পকিনটা, এইটা একটা উৎসবে, এটা খুব Halloween. আবার ও আগে বলে ফেলছে ব্রো, সরি, রুমান আগে গেছে। আমরা নেক্সট ব্যান্ডে যাব। ওকে, এটার একটা হিন্টস, না এটারও হিন্টস দিব না। আচ্ছা, একটু হিন্টস দেই, এটা বাংলাদেশি ব্যান্ড। আরে মেকানিক্স ভাই। ও শাবাশ, সব গাড়া আছে। 3 পয়েন্ট। ওকে, আমরা পরে change করছে। আচ্ছা সরি, বেশি ফাস্ট হয়ে গেছে, আমরা আমি তো একটু আস্তে এদিক আস্তে থেকে যাব। এদিক যাইতেছি। যাও, Ready করে। বাট রুমান জাস্ট রেডি ছিল যে কি আসবে। ওকে, রুমান আগে গেছে, আমরা পরেরটাই যাব। রেড হট চিলি। এইটা আগে বলে ফেলছে। আচ্ছা ভাই, মানে একটু আস্তে আস্তে আসবো। হ্যাঁ, ওকে, আচ্ছা আমি 1 2 3 বলার পরে আসবে স্ক্রিনে। ওকে, সমস্যা নেই। 2 পয়েন্টস, 4 and 3। ওকে ওকে, আমাদের মনে হয় আমরা শেষের দিকে চলে আসছি। ওকে, এইটা ইট উইল বি এ টাফ ওয়ান। ওকে, এটা গেস করো। এটা খুব মাথা খাটাইতে হবে, আমি চাই এটা কেউ পারবে না। তুমি পারলে আমি খুব খুশি হব ব্রো, একটু মাথা খাটাও। আচ্ছা, এটা কোন দেশের ব্যান্ড? অবশ্যই বাইরের ব্যান্ড। বাইরের ব্যান্ড। আচ্ছা, এবং এখানে আমরা যারা আছি, আমি এটা শিওর আমাদের সবার ভয়ঙ্কর প্রিয় একটা ব্যান্ড। বাইরের দেশে বলতে আপনি কোন কান্ট্রি? আমেরিকা আর? আমেরিকা। আচ্ছা, একটু হিন্টস দিয়ে দিই, পারতাছি না ভাই। ওর চোখটা টেরা। প্যান্টেরা। রোমান জোস, ও জোস, জাস্ট একটা হিন্টস দিছি, ধরে ফেলছে। আমাদের ইমোজি আর কয়টা আছে আমি জানি না, আমরা আসলে সেগমেন্ট করছিলাম যে এরকম 8টা বা 10টা সামথিং, তো অলরেডি রোমান ফার্স্ট হয়ে গেছে। তারপরও এর পরের ইমোজিটাই যাব যদি থাকে। শেষ? ওকে, শেষ। আমাদের এই সেগমেন্টের উইনার আসলে রোমান। সো গিভ আ বিগ হ্যান্ড ফর রোমান। কংগ্রাচুলেশন মনস্টার। রুমানে তো কফি খাও। ট্রফি হচ্ছে কফি খাও। কফি চাইলে তোমরা খাইতে পারো, আমরা কিন্তু আসলে ফাঁকা কফি দেই নাই, তোমরা যদিও শুনতে অলরেডি। তারপরও আমরা আবার একটা কফি বিরতি নিতেই পারি।
তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আবারও যাচ্ছি বিরতিতে। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ব্যান্ড বাজে। আমার সাথে আছে টর্চার গোল্ড গ্রাইন্ডার। তো হচ্ছে আবারও আড্ডায় ফিরে যাই। আমাদের যেটা বলছিলাম, আগের যে গেমটা কেমন লাগলো? দারুণ, এরা খুবই মজা এক্সেপশনাল লাগছে। কিছু আমার মনে হয়। অবশ্যই, আমি তো Okay. ওইটাই বুঝি না, নাকের মধ্যে পেন, চোখটা টেরা, প্যান টেরা। মানে হাতে যেহেতু পেন, ভাই এটা মাথায় আসে। আমরা এগুলা থ্যাঙ্কস টু মি অ্যান্ড আবরার ভাই। আমরা Yes. আবরার ভাই, স্পেশালি আবরার ভাই এগুলো অনেক টেকনিক্যালি ছবিগুলো যে প্রডিউস করেছে, সেই জন্য আর আইডিয়াতেও হচ্ছে আবরার ভাই আমি মিলেই হচ্ছে আইডিয়াগুলো করেছি। সো নিজেদের ক্রেডিট নিজেরাই একটু নিলাম। তো যাই হোক, এবার যেইটাতে যাব আমরা হচ্ছে একটু লাইভ পারফরমেন্সে যাব। লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে আমি দুইটা কোশ্চেন করব। এইটা হচ্ছে আমাদের মানে সব ব্যান্ডেই কিছু গান থাকে যেগুলো হচ্ছে কম্পোজ করছি অনেক বছর আগে, কিন্তু আর রিলিজ হচ্ছে না। সো এরকম কিছু গান আমরা শুনতে পারি, অথবা যে কোনো আপনাদের সবচেয়ে প্রিয় যে গানটা তোমাদের, একটা আমরা এখনো এরকম একটা পর্যন্ত। গান, হ্যাঁ আমরা একটু একটা লাইভ পারফরমেন্স দেখতে চাই। এটা কি অ্যাকোস্টিকে সম্ভব কিনা? Maybe we can try in this অল্প land. একটু আমরা করতে আমাদের বিষয়টা হচ্ছে Unreleased যে- গান ব্যাপারে আমরা একটু শুনে বেসিক্যালি তো আসি। মেটাল ব্যান্ড, আমাদের ভয়েস থাকে গ্রাউন্ড। ইয়েস, সো ওইটাকে এখন আমরা অ্যাকুস্টিকে কিভাবে করব সেটা আসলে এখনো কোনোদিন করা হয়নি। একটা So আমরা- experiment করি। অবশ্যই, তাই- অবশ্যই, অবশ্যই। অবশ্যই। এই Why not? সুবাদে আমাদের যে ব্যান্ড বাজ অনুষ্ঠানটাও স্পেশাল হয়ে থাকলো যে আমাদের শোতে টর্চার গোল্ড গ্রাইন্ডার তাদের গ্রলিং গুলা অ্যাকোস্টিক গিটারের সাথে করছে। আচ্ছা, সো লেটস গিভ এ ট্রাই, জিনিস। লেটস গিভ এ ট্রাই প্লিজ। খাঁটি মাটি বাংলা স্ল্যাম শনি থেকে রবি, সোম থেকে মঙ্গল, ভাবি তোর কাছে কেন এত বড় জঙ্গল, বাকি ছাড়া ফাঙ্গল, নদী ছাড়া বন্দর, বাকি লাইকে দিল তোর পড়া খেতে লাঙ্গল, সহমত সহমত লড়া ছাড়া জ্ঞান ছাড়া, সহমত সহমত যৌথ বীরতিতে, সহমত সহমত বলল মানিত চাচা, সহমত সহমত আর কত সহমত। সেই থ্যাংক ইউ সো মাচ। মানে কে বললো যে মানে ভালো লাগবে না? এটা তো ভাই আমার কাছে ভালো লাগে। মানে আমার পাশে কিন্তু একজন ভোকাল। না, আমি নিজেও কিন্তু সহমতটা আমি নিজেও সহমত। আমার মাঝখানে ইচ্ছে হয়েছিল সহমতের জায়গায় বেহমত ঢুকাই। বেহমত। যাই হোক, খুবই থ্যাংক ইউ সো মাচ। একটা এক্সেপশনাল পারফরমেন্স দেখলাম। আমার মনে হয় অ্যাকোস্টিক কন্টেন্ট ছাড়তে পারো ব্রো, আমার কিন্তু ভালো লাগছে। অডিয়েন্সও জানাক আমাদের কেমন লাগছে, এটা পেজে জানাই দিলেই হবে। So হচ্ছে ওকে, এখন একটা ছোট্ট আরেকটা গেমে যাবো, যেটা হচ্ছে একটু কমন, বাট হচ্ছে একটা ব্যান্ডে তো এইগুলাই কমন জিনিস থাকবেই আসলে। তো আমি এই প্রশ্নগুলো করতে চাই। আমি কিছু ওয়ার্ড বলবো, এই ওয়ার্ডগুলোর সাথে ব্যান্ডমেটসদের কার সাথে মিলে এটা হচ্ছে তোমরা ডিসাইড করবা। ওকে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড ফর ইচ মেম্বার। হ্যাঁ, সো জিনিয়াস। আমি জানি ব্যান্ডের মেম্বাররা সবাই জিনিয়াস, বাট হচ্ছে আমরা থাকি না যে ব্যান্ডে কেউ একজন আছে ওর মাথায় এক্সেপশনাল আইডিয়াগুলো আসে বা হচ্ছে ফর মি আমার কাছে সবাই জিনিয়াস, বাট আইডিয়াস এন্ড সবকিছু যদি জেনারেট করতে হয় তাহলে আমি অবশ্যই আমার ভোকালকে আমি ক্রেডিট দিব সবসময়। ওকে, এক্সাইটেড, অলওয়েজ এক্সাইটেড। অলওয়েজ দীপ রয় না, আচ্ছা, এই দুইজনের This আচ্ছা kid. সে নিজেই This মেনে kid. নিছে। ওকে, অলওয়েজ এক্সাইটেড। ইমোশনাল। ইমোশনাল অবশ্যই জয়, অনেক ইমোশনাল। কারণ সঙ্গীত কলেজ, তারপরে friends। হাসতেছে এটাও আচ্ছা আচ্ছা, না এটা শোনার পরে যদি এখন ইমোশনাল হয়ে যায় এটাও কিন্তু একটা একটা ব্যাপার। ছোট একটা গানই বলি। ওর হচ্ছে ইনি ইমোশনাল নিয়ে ব্যাঙ্গালোরে আমরা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে কলকাতাতে ইয়েতে আসতেছি প্লেনে। তো টিকেটের মধ্যে জানালার পাশের সিটটা হচ্ছে কার ছিল? ও পাইছে, আমার ওর ছিল। মানে বোর্ডিং এন্ড বসছি আমি, আর ওরা দুজন মারামারি করতেছে যে কে এইখানে বসবে। তাহলে কালপিটটা কি ভাই? অরিজিনাল ও জিনিয়াস না? আরে জিনিয়াস, আসলেই জিনিয়াস, প্রমাণ দিয়ে দিই আমরা জিনিয়াস। কেন জিনিয়াস আর কেন হচ্ছে ইমোশনাল এটা জেনে গেলাম। আচ্ছা, এরপরে যাই, এটা হচ্ছে ডেঞ্জারাস। সবাই নোয়াখালীলা ভাই ডেঞ্জারাস কিছু করার নেই। সহজ স্বীকারোক্তি। ওকে, আমরা এরকমই থাকি। সাইলেন্ট কিলার। সাইলেন্ট ভাই, আমরা ম্যাক্সিমাম আমাদেরকে যখন আমরা
দেশের বাইরে শো করতে যাই, ইভেন নেপালের ব্যান্ডরা আমাদেরকে বলে যে আমরা খুব ডাউন টু আর্থ, আমরা সাইলেন্টে থাকি। না সাইলেন্ট এটা না, এটা ওইটা না। আচ্ছা, আচ্ছা, Silent আচ্ছা। আমি এখানেই Right, যাচ্ছিলাম যে right, right. silent আমার কাছে মনে হচ্ছে he is the Silent, silent আমাদের থেকে person of অনেক this silent। band. অনেক সাইলেন্ট থাকে। ওকে, ফুডি সবচেয়ে বেশি খায় কে? এই যে ভাই সব খাই ফেলে আমাদের যা আছে সব খাই ফেলে। ওকে, ও নিজেরটা মাপা নিজেই মাপা। স্বীকার করতে 200 গ্রাম মুরগি, 200 গ্রাম ভাত, আবার কি কি জানি এক্সট্রা, কোনো তেল থাকবো না। একটা গান বানায় ফেলো 200 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম 200 ভিলেজ। এটা হচ্ছে গিয়ে আমার জন্য পার্সোনালি 200 গ্রাম মুরগি। ওকে, যাই হবে 200 গ্রাম। ওকে, ফানি সবচেয়ে বেশি ফানি কে ব্যান্ডের মধ্যে? সে যে না, আমি এটা শিওর। না 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 না, সে না ফানি ফানি আমার মনে হয় দীপ ওকে ওকে ফানি ওকে, লাস্ট। না রোমান ফানি না রোমান নিজে নিয়ে নিতেছে আমি ফানি ব্রো আমাকে বলে। ওই যে নিজের একটা বিষয় আছে না, আচ্ছা না ব্রো, এটাতে পয়েন্ট নাই, এটাতে নিজের দিকে নিয়ে কোনো লাভ নাই, লাভ হবে না। রোমান হচ্ছে অনেক চার্মিং, হ্যাঁ। অনেক চার্মিং। আর থাক, ওটা নাম ওকে, লাস্ট একটা লাস্ট, এটা হচ্ছে ব্যান্ড মেম্বারসদের মধ্যে কে সবচেয়ে বেশি সিরিয়াস? ঠিক আছে। নাকি ও? তুমি? না না সিরিয়াস। কারণ আমার অনেক জিনিস সবাই- মেনটেন করতে হয়। সবাই যেহেতু বলছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ব্যান্ডের মেম্বারসদের সম্বন্ধে জানলাম। এবার হচ্ছে একদম আমরা শেষ দিকে আমরা যেটা করব, একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট আছে আমাদের। ওকে, আমাদের এই রাউন্ডে আমরা যেটা করব র্যাপিড ফায়ার, এটা হচ্ছে আমি ওটা দিয়ে শুরু করেন। আচ্ছা ওরে দিয়ে শুরু করব। ওরে দিয়ে না, এটা বেসিক্যালি ব্যান্ডের কাছে ব্যান্ড মেম্বাররা একসাথে থাকে না, যে একই মেন্টালিটির তো হয়, তো আপনারা একসাথে অ্যানসার দিলেও হবে। Okay, দ্বিমত থাকতে পারে, বাট অ্যানসারটা দিতে হবে 2 থেকে 3 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ড সময় দিলাম। ওকে, যাবো? ওকে গাইস, one word to describe your band, one word. Slam. দেশি মেটাল, বাট স্ল্যাম মেটাল বেশি গেল মনে হলো। না মানে যদি এখন বলি আমার কাছে মনে হয় উন্মাদনা। এইটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার, বিকজ আমি জনরা জানতে চাইনি। হ্যাঁ, উন্মাদনা মানে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট, হ্যাঁ। ওকে, হু ইজ অলওয়েজ লেট ফর প্র্যাকটিস? জয়। কি আচ্ছা, ব্যান্ড আমার তো আমার তো বাসায়- আসতে পারছো, জিজ্ঞেস করো। ব্যান্ডের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেওয়ার একটা সুযোগ আছে আমার হাতে। হ্যাঁ, সুযোগ তো আছে অবশ্যই, কারণ যেমন ও বাসার জয় বললো না, ওর একটা আছে, ওর বাসার নিচে আমাদের প্যাড। ওই লেট করে আসে। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। ছি ছি। আচ্ছা, আমার মামা আমার late করে। আমার আমার ব্যান্ডের gears আছে অনেক কিবোর্ডিস্ট, কিছু। আমার ব্যান্ডের কিবোর্ডিস্ট নারায়ণগঞ্জ থেকে আসে, রাহুল। সো শুনে মনে পড়লো। দীপ কিন্তু রাগ করছে আমাদের উপর। হ্যাঁ, রাগ করলা? কারণ ওই ওই করলা ভাইয়া? লেট করে না না, আমার গিয়ার্স আছে, আমার না, ও মনে হয় রাগ করছে, আমার ফেস এক্সপ্রেশন এই যে, কিন্তু হচ্ছে এই- মনে হচ্ছে রাগ করলো। আচ্ছা যাই হোক, আমরা রাগ ভাঙানোর জন্য পরের কোশ্চেনে চলে যাই। গিটার সোলো অর ড্রাম সোলো, কোনটাতে হচ্ছে সলো কাট সোলো কাট? সলো solo কাট নাই। কোনো সলো নাই। কোনো সোলোই নেই। আচ্ছা, আমার এই তবে কোশ্চেনটাও এখন কিছু কিছু জায়গায় হবে, কোশ্চেনটাই drum কাট solo, দিয়ে দিলাম, guitar সমস্যা নেই, এই কোশ্চেনটাই কাট। ওকে ওকে, এটা ব্যান্ডের জন্য কোশ্চেন। এটা হচ্ছে স্টুডিও রেকর্ডিং অর লাইভ পারফরমেন্স, কোনটার প্রেফারেন্স বেশি? অবশ্যই লাইভ পারফরম্যান্স। আমরা লাইভ ব্যান্ড আচ্ছা ওকে ওকে, মানে more than- স্টুডিওতে তো সবকিছু ভালো করা যায়, বাট মোর লাইভ দেন হোয়াট অ্যাবাউট লাইভ? 300 শো আমাদের হয়ে গেছে। ও দেশে আর 300। সব মিলে ওকে, আচ্ছা এটা জিজ্ঞেস করা ভুল, তারপরেও জিজ্ঞেস করি। এটা হচ্ছে ওল্ড স্কুল বাংলা রক অর মডার্ন ইন্ডি সাউন্ড, মানে জাস্ট ভালো লাগে কোনটা? ফর মি, আমার কাছে এখন ওল্ড স্কুল সাউন্ড ভালো লাগে, মিক্সটা ভালো হলে অবশ্যই, কারণ আমি এখন মিক্সগুলো আমার কাছে মডার্ন ইন্ডি রক ভালো লাগে। ইন্ডি রক, Modern indie একটু rock এই যে ডিফারেন্স। না, মডার্ন ইন্ডিরকও ভালো ভাই, অবশ্যই ভালো, কেন ভালো? রোমান আমি ওল্ড স্কুল বাংলা রক প্রেফার ব্রো, করব। দুইটাই। আচ্ছা দুইটাই, কোনো মানে কোনো ইয়ে নাই, বিচার নেই, সব কোনো- মিউজিক আই এম লাইক মিউজিশিয়ান আর কি, পপ হোক গান গান হোক সব আমার গানের কোনো- সাউন্ড ভালো থাকলেই ভাই ভালো লাগে, আর কিছু না। ওকে, ওয়ান বাংলাদেশি ব্যান্ড দ্যাট ইন্সপায়ার্ড ইউ গাইস? জেমস ভাই, না, আচ্ছা, একটা ওয়ান ব্যান্ড, এই যে ভাই, একটা হবে না, একটা তোমাদেরকে হবে না। ইন্সপায়ার্ড করছে, আর্টসেল। আচ্ছা তোমাদের ব্যান্ডকে অনেক ইন্সপায়ার্ড করছে। আমাদের ব্যান্ডকে, ইয়া, ওকে ভাই, আমি যদি বলি তাহলে Not 100% personal, ডাইং band. ফিটাস। ডাইং ফিটাস একটা ব্যান্ড, বাংলাদেশে। না নট আমি দেশের বাইরে, পরের আসলে কোশ্চেনটা ছিল। আমাদের এই কোশ্চেনটা মানে আমার আচ্ছা, এই একটু হচ্ছিল বুঝিয়ে বলেন। মানে আমার এই হচ্ছিল কথাটা কতটা মানে হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েট জানি না। মানে আমরা যে জনরাটা নিয়ে কাজ করি, এটা একটা নিশ জনরা, এটা আমরাই ফার্স্ট এটা নিয়ে কাজ করি। মানে Okay. আমাদের ঝামেলাটা হয়েছে যে মানে ঝামেলা বলবো না, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দেশের বাইরে, দেশে আমরা কিন্তু বলতে পারি হ্যাঁ, ধরেন সেভেন ডেমেনশিয়া সেভার ডেমেনশিয়া। বলতে পারি আমরা সেভেন ডেমেনশিয়া। ও হ্যাঁ, মানে ওনারা যখন শুরু করতে, ওনাদেরকে দেখেই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, বা এই সাহসটা জিনিসগুলো, পাইলাম যে সাহসটা আসছে। আমরাও So, করবো। শুধু সিভিড এমিশন
ওরেটর, তারপরে ক্রোমেটিক ম্যাসাকার, জাহিলিয়া, এসব ব্যান্ড অনেক আসলে অনেকগুলো চোখে দেখে ভালো ওকে ওকে আমরা পরের কোশ্চেনে চলে যাব। তোমাদের ড্রিম কনসার্ট ভেন্যু কোথায় শো করতে চাও? এখনো টার্গেট আছে যে যেখানে ক্রাউড অনেক বেশি হাইপ থাকে, মশ করে, সব জায়গায় পারবো। তবে স্পেসিফিক যদি বলি, অফসিন এক্সট্রিম ফেস্ট এটা হয়, এটা চেক রিপাবলিক, এখানে খুব একটা আলাদা জোনে ওদের শোটা হয়। বিশ্বের নানান দেশ থেকে ব্যান্ড আসে, সব হার্ডকোর, স্ল্যাম, ডেথ মেটাল, সব ধরনের। লাউড অ্যান্ড ফিউরি, এটা হচ্ছে ইয়েতে হয়, এলাতে হয়। সাউন্ড অ্যান্ড ফিউরি, সরি। সাউন্ড অ্যান্ড ফিউরি, হ্যাঁ। সাউন্ড ফিউরি। ওকে ওকে পরের কোশ্চেনে যাব। এটা হচ্ছে, আচ্ছা এটা একটু ফানি কোশ্চেন হয়ে যায়, যাই হোক, যে ইফ ইউর ব্যান্ড ওয়াজ এ ফুড, তাহলে সেই ফুডটার নাম কি হইতো? ফুডটা আমার জন্য যদি হয় তাহলে ভাত, তারপরে হোয়াই ভাত? ভাতে তো সবাই খায় বাংলাদেশে। বাট মেটাল ব্যাপারটা আছে। মেটালের কিছু নয়, ভাত খাইলেই মেটাল বাজানো যায়। ভাত ছাড়া না খাওয়া ছাড়া এটা সত্যি কথা। কালাভুনা। এই যে মানে ঠিক আছে, প্রোটিন তো, এইটাই টেকনিক্যাল অ্যান্সার। প্রোটিন তো স্টেক স্টেক। প্রোটিন তো থাকবেই ভাই, শুধু মানে আচ্ছা, ভাত যে তো- ভাত যে হলো- হচ্ছে হাতে স্টেক ধরে রাখে সে কি স্টেক হোল্ডার? যাই হোক, এটা র্যাপিড ফায়ারের কোশ্চেন ছিল না, ওর স্টেক শুনে আমার মাথায় আসলো। তো হচ্ছে ওকে, আমি আর অল্প 3টা কোশ্চেন করবো, খুব ইজি। তোমাদের জন্য কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হওয়া উচিত ছিল, যাই হোক, যেহেতু কোশ্চেন আমার হাতে আসছে এখন অ্যান্সার তো দিতেই হবে। এটা হচ্ছে বিটলস অর রোলিং স্টোনস? বিটলস। সবাই একসাথে, আমি নিজেও এটাই বলতাম। তো হচ্ছে মেটালিকা অর আয়রন মেডেন? মেটালিকা। এটা অনেক মেটালিকা। বাট Down ফর মি picking, আয়রন মেডেন। আমি আয়রন মেডেন। আমার জন্য গিটারিস্ট Okay, সব আমার সময় জন্য, Iron okay, Maiden, কেন জানি। কিন্তু লাস্ট কোশ্চেন, একটা লাস্ট কোশ্চেন করবো, এটাই লাস্ট। এটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েড অর লিড জেপলিন? পিঙ্ক ফ্লয়েড। পিঙ্ক ফ্লয়েড। পিঙ্ক ফ্লয়েড। এটার জন্য আমারও পিঙ্ক ফ্লয়েড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ছিল আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। এবার আমরা আরেকটি রাউন্ডে যাব, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেকের মতো করে কিন্তু গান গাই, যেটাকে মিমিক্রি বলে। কিন্তু আসলে মিমিক্রি না, আমরা সে ফর এক্সাম্পল জেমস ভাইয়ের একটা গান গেলে আমরা অটোমেটিক ট্রাই করি জেমস ভাইয়ের মতো করে গাওয়ার। আমরা বাচ্চু ভাইয়ের গান বা ইভেন সুমন ভাইয়ের গান যদি করি, ট্রাই করি ভোকালটা লো করে একটু গান গাওয়ার। তো হচ্ছে মিমিক্রি করে বা হচ্ছে কোন ভোকালকে, এটা ভোকালের কাছেই যাই আমি, যে হচ্ছে দেশের একটা প্রিয় ভোকালিস্টকে শোনাইতে পারো, অথবা আরেকজন হচ্ছে দেশের বাইরে। এটা কি শুধু হচ্ছে Just 2টা লাইন। এটা কি হচ্ছিল রক ব্যান্ডেরই হইতে হবে না, 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 anything you want. যে কোনো সিঙ্গার? যে কোনো সিঙ্গার। তো আমি আমার স্কুলে আমার ফ্রেন্ড সার্কেল, মানে আমরা যখন আমরা অলওয়েজ হচ্ছিল ব্যাক বেঞ্চের ছিলাম, ওকে, তো আমিও। তো আমি একটা জিনিস পারতাম, সেটার জন্য ওরা মানে একেবারে পিছনে যেটা করতো, ওরা একটা রেডিওর মতো বানাইতো, মানে একটা রেডিও স্টেশন। তো একজন আমাকে বলতো, ভাই একটা হৃদয় খানের গান গেয়ে শোনান। তারপর আমি লাইক এরকম ওকে, দেশের বাইরে যদি বলি? দেশের বাইরে এরকম নাই, মানে দেশের বাইরে তখন তো দেশ নিয়ে ব্যস্ত, লোকালি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এখন যেটা জানতে চাবো, যে প্রত্যেকটা ব্যান্ডের একটা টার্গেট থাকে, একটা ফিলোসফি থাকে, যে এই ফিলোসফি নিয়ে আমি শুরু করেছি। সে ফর এক্সাম্পল আমি প্রতিবাদী গান করি, আমার ফিলোসফিগুলো আমার গানের মাধ্যমেই হচ্ছে আমি মানুষদেরকে জানাই আমি যেটা বলতে চাই। তো তোমাদের এই মিউজিক্যাল ফিলোসফি, প্রত্যেকের আলাদা আলাদা ফিলোসফি মাস্ট আছে, তো হচ্ছে তাদেরটা জানতে চাইবো। আমি গিটারিস্ট থেকেই শুরু করি আজকে। আচ্ছা, ফিলোসফি বলতে হচ্ছে এটা অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমাদের জনরাটা হচ্ছে আমরা যতটুকু জানি আর কি, যে র্যাপ মিউজিকের সাথে অনেকটা রিলেটেড। আমরা একটু ওই ধরনের বিট ডাউন, রিসেন্টলি আমরা একটু জনরাও চেঞ্জ করছি, বিট ডাউন। সো জিনিসটা একটু টেকনিক্যাল, আমাদেরকে বুঝতে হয়, বাজাতে হয়, নোটগুলো জানতে হয়। সো আমার কাছে মনে হয় যে ইটস এ গুড থিং যে আমরা মানে ডিফারেন্ট একটা কালচার ভাইব নিয়ে আসতেছি র্যাপের সাথে মেটালকে ইনক্লুড করে একসাথে করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের মানে গানের মধ্যে আমি যে জিনিসটা পাই, বাংলা একটা ফ্লেভার থাকে। লাইক আমরা যে বাঙালি, আমাদের যে রুট, এটা আমাদের থাকে। ওকে, গ্রেট। তো এটাই ব্রো। আমার দিক থেকে হচ্ছে যে বিষয়টা, আমরা প্রচুর স্ট্রিট, মানে ও ছিল যেটা বললো, আমরা প্রচুর স্ট্রিট মিউজিক করি, মানে রাস্তাঘাটের বিষয়, তারপর
একেবারে মানে ওই একটা থাকে না গদ বাঁধা একদম সুন্দর হইতে হবে এরকম বিষয়টা আমাদের মধ্যে প্রতিবাদও থাকে। থাকে। প্রতিবাদ তো অবশ্যই থাকে, প্রতিবাদ থাকে, তারপর হচ্ছে জিওপলিটিক্যাল অনেক বিষয় থাকে। আমাদের এরকমও গেছে, আমাদের কিছু গান ডিজিজ নিয়েও আছে, যে এই এই কাজগুলো করলে এই ডিজিজটা হয়, এটা করা যাবে না, মানে এই এরকম আর একটা কি। গানে একটা মেসেজ হ্যাঁ, আমাদের প্রতিবাদের বিষয়গুলো একটু অন্যরকম, যেহেতু আমাদের রেপ নিয়ে, তারপর আচ্ছা একটা গান আছে রেপিস গোপাল, হ্যাঁ রাইট? এখন এই যে বিষয়টা, এই ইনসিডেন্টটা হচ্ছে যে আমরা যখন ইন্ডিয়াতে যাই, ওইখানে কিছু মানুষজন ওরা এটা নিয়ে মানে আমরা মানে এই গানটা নিয়ে মানে ওরা ফার্স্টে ভাবতেছিল যে হচ্ছিল র্যাপিস গোপাল, এটা আমরা হচ্ছিল পজিটিভলি কিংবা এইভাবেই, বাট বিষয়টা আসলে এরকম ছিল না। বিষয়টা ছিল হচ্ছে যে একটা স্কুল টিচার, ও হচ্ছে ক্লাস 3 একটা মেয়েকে রেপ করে, ওর নাম ছিল গোপাল। মানে এইটা বিষয়টা এরকম ছিল না যে ও হিন্দু, আমি মুসলিম, আমি এই জন্য গান মারছি, এইরকম না। একটা রেপিস্ট আনফরচুনেট হতে পারে না, না, এটা হ্যাঁ, হচ্ছে প্রথম আনফরচুনেট ওর নামটা ছিল গোপাল। ওর নাম যদি অন্য কোনো একটা হইতো, ওইটাই ওই নামেই গানটা ওইটাই হতো। থাকতো গানটা। তো এই হচ্ছিল বিষয়গুলো থাকে। এখন আমাদের মানে আমরা আমাদের জনরা চেঞ্জ করতেছি, তো এখন যে বিষয়গুলো আমাদের মানে আমরা আরো মোর ইনটু ফান, একটু দেখি আর কি। এখন একটু সবাই একটু ফান পছন্দ করে, না হলে হ্যাঁ সবাই এর করে, মধ্যে দুনিয়াটাই sample এরকম। থাকে, না হলে so- আবার হচ্ছে রাগ করে। রাগ করে। না, এখন সবখানেই ফান জিনিসটা থাকে, মিউজিককে আবার ফানের দিকে নিয়ে আসতেছি, তো সবাই পুরোটাই টাইমলাইন মানে পুরোটা সেট লিস্ট জুড়ে যেন মজা পায়। একটা ছোট জিনিস অ্যাড করি যে আমাদের যে হচ্ছিল জনরাটা, আমরা মূলত যে ধরনের মিউজিক করি, যেমন অ্যাজ এ রক মিউজিশিয়ান, তাদের গানের মধ্যে একটা কোরাস থাকতে হয়, সুন্দর একটা মেলোডি থাকতে হয়, ক্রাউড যাতে রিলেট করতে পারে হচ্ছে হলো লিরিক্সটা। আমাদেরটা একটু ডিফারেন্ট। আমরা হচ্ছে মূলত আমরা না মানে মূলত একটু অ্যাথলেট টাইপের, মানে আমরা এখনো যে মিউজিকটা করি মানে আমাদের বিষয়টা থাকে যে এখন আমরা পুশ করি, যেমন ও হচ্ছে এত ও ছিল বিপিএম এ বাজাতে পারে, আর আমরা পুশ করি যে আরো ফাস্ট বাজাতে হবে, মানে So, এই যে যে we have to বিষয়গুলো maintain অ্যাথলেটিক ভাই, বিষয়গুলো, আমাদের হেলথ মানে সবকিছু health, মেনটেন করতে হয়। সবকিছু মেনটেন করতে হয় আর কি। মানে আমরা মূলত মানে হচ্ছে আমরা যে মিউজিকটা করি হচ্ছে ক্রাউডের থেকে বেশি হচ্ছে যে সারাউন্ডিং মিউজিশিয়ানদের মধ্যে একটা বিষয় থাকে যে আরো হেভি বাজাইতে পারতেছে, আমরা আরো হেভি জিনিসগুলো, এই হচ্ছে বাট মানে হলো বিষয়। এনজয়মেন্ট মানে এনজয় করে বাজাতে হবে, সাউন্ড যেন ভালো লাগে সবার, তাহলে নট ফাস্ট নট। দীপ অলরেডি অ্যানসার দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপর মানে- যদি আরো কিছু অ্যাড করতে ভাই চাও। মানে শো করে কেন ভালো লাগে, কারণ হচ্ছে কি ফিলোসফিটা ব্যান্ডের ফিলোসফি ভাই ছোট বা তোমার মিউজিক্যাল ফিলোসফিটা। না, আমি আগে ব্যান্ডেরটা বলি। আমাদের ব্যান্ডের সবার ফিলোসফি এক, না হলে আমরা ব্যান্ড করতে হ্যাঁ, পারতাম না না। হলে তো ব্যান্ড। আর নিজের ফিলোসফি যদি চিন্তা করি তাহলে এক কথায় মিউজিক তো আমাদের এমন একটা জিনিস যেটা আমাদের টেনশন রিলিজ করে, বাজানোর সময় প্র্যাকটিস করছে। আমি সারা জীবন এমনই চাই যে মানে আমাদের দেশে যেরকম দেশে থাকি, সো আমাদের অনেক কিছু ব্যালেন্স করতে হয়। মিউজিকটা এমন একটা সেকশন যেটাকে আরো অন্যভাবে আমাদের দেখতে হবে, কারণ সব আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে, কিন্তু বাইরে অনেক জায়গায় আমাদের অনেকেই কীভাবে, support ইভেন আমরা এই ডেথ অ্যাজ এ স্ল্যাম ডেথ মেটাল ব্যান্ড হিসেবে আমাদেরকে সব মেইন স্ট্রিম জায়গায় আমরা শো করতে পারি না। তার মানে কি আমাদের টাকা আসতে, বাট আমরা এগুলো নিয়ে কোনো প্যারা খাই না। আমাদের কাজ হচ্ছে মিউজিক করে আমরা এনজয় করতেছি কিনা, ক্রাউড আমাদের যে ক্রাউড ওরা এনজয় করতেছে কিনা, মানে একটা সময় আমরা জানি আমরা ওই টার্গেট আমরা পৌঁছাবো, সেটা আমার ফিলোসফি। আর এটা সব কিছুই ডিপেন্ড করে আমাদের হার্ডওয়ার্ক এবং কমিটমেন্ট এবং সব কিছুর উপরে, সেটা আমরা সবসময় করে আসছি। এবং ওকে, সেট করা আছে আমাদের যেটা হচ্ছে মানে আমরা অলমোস্ট প্রায় 40-60% আমাদের নেক্সট অ্যালবাম নিয়ে কাজ করতেছি। আমাদের অ্যালবামটা হয়ে গেলে আমাদের বাইরের ট্যুর অনেকগুলো আমরা সেট করে রাখছি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই সাইডগুলোতে, ইন্ডিয়াতেও। মানে ওরা আমাদেরকে ডাকতেছে, বাট আমরা ওদেরকে জাস্ট এখন এটাই বলতেছি যে আমাদের লাস্ট অ্যালবামটা ছিল 2017-তে, তো আমাদের যে সাউন্ডটা চেঞ্জ হয়েছে, এখন আমরা লাইভ দেখলে বাসায় গিয়ে যখন আমার ক্রাউড, আমার ব্যান্ড মানে একটা আননোন একটা ক্রাউড আমার ব্যান্ডকে নিয়ে সার্চ করবে, ও কিন্তু আমাদের ওই 2017 সালের ওই সাউন্ডটাই করবে। তো আমরা এখন দেখতে চাচ্ছি পাচ্ছে যে না, আমাদের better নতুন sound সাউন্ডের, হ্যাঁ, বেটার সাউন্ড, এন্ড আমরা এখন মূলত মানে নিজেদের অরিজিন যেটা আছে অ্যালবাম এইগুলাতে বেশি ফোকাস করতেছি আর কি। এটাই আমাদের গোল আর কি এখন। সো দ্যাট ওয়াজ মাই ফিলোসফি। রোমান কিছু অ্যাড করতে চাও? না, মেইন কাহিনী এটাই যে সবাই হচ্ছে বলে গিয়ে, দিল। হ্যাঁ সবাই বলেই দিছে, বাট এটাই সবার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ফান, মজা লাগা। যদি মনে শান্তি থাকে, হ্যাঁ, মিউজিক করে যদি যদি ভালো না মজা লাগে পাই, তাহলে আসলে হ্যাঁ। ওইটা আর আমি যে এই জনরাটা আমার জন্য একটু ডিফারেন্ট ছিল, সো আমি এর আগে থ্র্যাশ মেটাল বাজাইতাম বা ডেথ মেটাল বাজাইতাম, বাট এটা একটু ডিফারেন্ট ছিল। আর আমার কাছে এটাই মজা লাগছে যখন আমি আসছি এবং ভাইদের সাথে বাজানো শুরু করছি, যে আমি মজা পাচ্ছিলাম, আমার ভালো লাগতেছিল। এর জন্যই এতদিন ধরে অলরেডি বাজে আসতেছি ভাইদের সাথে। যতদিন ফান হবে ততদিন তো একটা জিনিস অ্যাড করে, মানে আমাদের একটা হেডকোয়ার্টার আছে, তো so অনেকে তো জ্যাম প্যাডে গিয়ে জ্যাম করে। So আমার বাসায় স্টুডিও, সো ড্রামস আছে, সবাই এসে ওইখানে জ্যামটা করে। So আমরা শেষ করে বাইরে এসে আমাদের মানে আমার ড্রয়িং রুমে বসে আমরা আড্ডা, মানে দুনিয়ার যা যা আছে
সব বিষয় নিয়ে কথা বলি। অনেক জোস, এটা আসলে খুবই লাকি একটা আসলে ব্যাপার। আমরা অনেক lucky সব ব্যান্ড আসলে এরকম সুযোগ পায় না। তো আমাদের কষ্ট করতেছে অনেক বছর। হ্যাঁ, অবশ্যই যে কষ্ট দ্বীপের এই ছাড়া তো প্লেসটা কিছু রেডি আসলে করার জন্য। সম্ভব না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় বিদায় নেবার পালা। তো ব্যান্ডের পক্ষ থেকে যদি তোমরা কিছু বলতে চাও, শেষ কথা। এই মুহূর্তে যারা আমাদের মানে মেটাল মিউজিকের জন্য সব সময় থাকে, মানে ইভেন শোতে আসে, তাদেরকে সবার আগে ধন্যবাদ দিতে চাই। আর আজকে শোতে আপনাকে ধন্যবাদ অবশ্যই ভাই, আর যারা অর্গানাইজ করছে সবাইকে ধন্যবাদ, টিমকে ধন্যবাদ। মানে আমাদের মতো একটা ব্যান্ড আমরা এখানে এসে আমাদের জিনিসগুলো শেয়ার করতে পারতেছি, এটা আমরা আসলে অনেক খুশি এই বিষয় নিয়ে। থ্যাংক ইউ ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার আমার বিদায় নেবার পালা। তো প্রিয় দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের শোটি উপভোগ করলেন। সেই সাথে লেক্সাকে অনেক ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য। আমাদের আবারও দেখা হবে অন্য কোনো একটি ব্যান্ড নিয়ে, ঈদ স্পেশাল ব্যান্ড বাজে। সেই পর্যন্ত গ্রিন টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।